দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মন্তাহা স্টিল প্রেজেন্টস নিউজ ভিউজ 24 বাজেট স্পেশাল 2024-25 অর্থ বছর ঘিরে আমাদের এই আয়োজনে আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর শামসুল আলম, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং তিনি দীর্ঘদিন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক বিভিন্ন গতি প্রকৃতি গবেষণা প্রবর্তন এবং প্রণয়নের সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন। তার কাছ থেকে বাজেটের বিভিন্ন দিক আমরা শুনবো। একই সাথে কিছুক্ষণ পর আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর মঞ্জুর হোসেন, গবেষণা পরিচালক BIDS। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সরাসরি এসে সময় দেওয়ার জন্য। 24-25-এর বাজেটের কিছু আভাস আমরা এরই মধ্যে পেয়েছি। একটা সংযমী, সংকোচনমুখী বা আত্মরক্ষামূলক বাজেট অর্থমন্ত্রী দিতে যাচ্ছেন। তার নিজেরও প্রথম বাজেট, এটি কিভাবে মূল্যায়ন করেন? আসলে আপনি উপক্রমণিকায় সুন্দর করে বলে দিয়েছেন, একটি রক্ষণমূলক বাজেট। এবার পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্যে যেভাবে বাজেট হওয়া প্রয়োজন ছিল, আমাদের প্রবৃদ্ধির হার 8% উপরে নেয়ার, তো সেই পরিমাণ বরাদ্দ সম্ভব হচ্ছে না, করা ঠিকও হবে না, কারণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সরকারি ব্যয় কমিয়ে রাখতে হবে। তো সে কারণে বাজেট এখন মোটামুটি আমরা বলবো এটাকে মধ্যম আকারের একটি বাজেট হয়েছে বা হতে যাচ্ছে, এটা আমরা বলতে পারি। অর্থাৎ প্রবৃদ্ধির হারকে আমাকে 8% নিতে হলে যে বিনিয়োগ প্রয়োজন ছিল সার্বিক, প্রায় 9 লক্ষ কোটি টাকার প্রয়োজন ছিল বাজেটের। আমাদের প্রক্ষেপণও ছিল এরকম যে শেষ বছরে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট হওয়ার, যেটা আপনার হাতে প্রণয়ন হয়েছিল। তো সেটা আমরা রিভাইজ করে পরে বলা হলো 8.5 লক্ষ, সেটিও হলো না। এখন এটা এসে প্রায় 8 লক্ষের কাছাকাছি, 7,96,900 কোটি টাকা, 97,000 কোটি টাকা, 100 কোটি টাকা ধরলেই 97 হয়ে যায়। 9,97,000 কোটি টাকা আমরা বলতে পারি, যেটা আমরা জানতে পারবো কালকেই। তো এটি একেবারেই সংযত বাজেট। পরিস্থিতি অনুযায়ী এর চেয়ে বেশি যাওয়ার উপায় ছিল না, কারণ সরকার নিজেও ঋণ করা বন্ধ করে দিয়েছে এবং সুদের হার বেড়ে যাওয়া, বেসরকারি বিনিয়োগও কিন্তু এখন নিয়ন্ত্রিত বা কমে গিয়েছে। ফলে ওই প্রবৃদ্ধির আশা মোটামুটি 6.5 বা 6.75, 6.75 বোধহয় লক্ষ্য রাখা হবে। তো সেটা 6.5 বা 6.75 যদি হয়, সেটিও অনেক, আমি বলবো, ভাগ্যের ব্যাপার এবং ভালো এই অবস্থায় এই বিনিয়োগে। তো প্রবৃদ্ধির চেয়ে লক্ষ্য বেশি রাখা হয়েছে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। তার মানে এইটার সাথে যে এই সম্পর্কিত সূচকগুলো, আমাদের কর্মসংস্থানের একটা বড় চাহিদা রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন উদ্যোগ কিন্তু নিয়েছি, কন্ট্রাকশনারি মনিটরি পলিসিতে দিয়েছি, তারপরে সেটা নিয়ন্ত্রণে বা বাগে আসছে না, এরকম একটা বিষয় আছে। তো এই বাজেট দিয়ে সেটা করা যাবে, এটুকু নিশ্চয়তাটা কতটুকু? আসলে কন্ট্রাকশনে যেটা বলি, সুদের হার বাড়িয়ে আমরা চাহিদাকে নিয়ন্ত্রণ করলাম, ব্যয়কে নিয়ন্ত্রণ করলাম, কারণ সুদের হার বেড়ে গেলে টাকার তো খরচ বেড়ে যায়, বা বিনিয়োগ কম করে, তার কারণ বিনিয়োগের খরচ তো বেড়ে যায়। আর সুদের হার বেশি হলে অনেকে ব্যাংকে টাকা রাখতে চায়, যারা ব্যক্তি বা খরচ করে তারাও কম করে। তো আসলে মূল সমস্যাটাতে কিন্তু চাহিদা তারিত ইনফ্লেশন ছিল না আমাদের। কাজেই এখানে প্রথাগত সুদের হার বাড়িয়ে মূল্যনির্ধারণ করা যাবে এমনটাও নয়, হয়তো খানিকটা প্রভাব থাকতে পারে। মূল বিষয় হলো এটা উৎপাদন খরচ তারিত মূল্যস্ফীতি। কারণ বাইরের দুনিয়া থেকে যখন আমরা আমদানি করি, এটা আমদানি নির্ভর দেশ, আমাদের তো সকল উৎপাদন উপকরণ, আমাদের সার, আমাদের কীটনাশক, আমাদের গোখাদ্য, পশু খাদ্য, মৎস্য খাদ্য সবই আমদানি করতে হয়, চাল আমদানি করতে হয়, আমাদের শাকসবজি ছাড়া বেশিরভাগ স্পাইসেস তো আমদানি করতে হয়, এটা আমরা সকলেই জানি, আদা রসুন পেঁয়াজ আমদানি করতে। তো আমাদের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার একটা কারণ হলো এই আমদানিকৃত পণ্যগুলোর দাম অনেক বেড়ে গিয়েছিল এক সময়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এটা বেড়ে গেল। পরবর্তীতে সেইটা যে এসে দাম বাড়লো উৎপাদন খরচ, তার মধ্যে আবার আমাদের আমদানি খরচও বেড়ে গেল। তার কারণ আমরা ডিভ্যালু করলাম। ডিভ্যালু তো এখন প্রায় 40% আমরা দাম কমিয়ে দিলাম। অর্থাৎ $1 97 টাকার যে জিনিস আনতাম, এটা 117 টাকায় আনতে হচ্ছে। তো মূল্যস্ফীতি তো এই 40% আমাদের চাপিয়ে দিলাম আমাদের ডিভ্যালুয়েশনের কারণে বা টাকার অবমূল্যায়নের কারণে। তো ইত্যাকার কারণে এখন ওইটা শুধু সুদের হার বাড়িয়ে বা টাকা সরবরাহ কমিয়ে আমি খুব করতে পারবো না। এখানে যেটা বেশি প্রয়োজন হবে,
বাজেটে সেটাও আশা করি গুরুত্ব দেওয়া হয়েছে। উৎপাদন খাতকে সক্রিয় করতে হবে, শিল্প সেবা কৃষির সামগ্রিকভাবে উৎপাদন যাতে আমরা বাড়াতে পারি। উৎপাদন বাড়লে উৎপাদন খরচ কমে আসবে। তো এইটি এখন আমার লক্ষণীয় বিষয় যে আমরা উৎপাদন খরচ কিভাবে কমাতে পারবো এবং উৎপাদন কিভাবে বাড়াতে পারবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছে আবার আলোচনায় ফিরতে চাই। দর্শক, আপনারা মন্তাহা স্টিল প্রেজেন্টস নিউজ ভিউজ 24 বাজেট স্পেশাল দেখছেন। একটা বিরতির সময় হয়েছে, সাথেই থাকবেন। ফুলসহ কেটে ফেলা হচ্ছে ডালপালা। রাগ বা ক্ষোভে নয়, তুষারপাত থেকে অবশিষ্ট ফসল রক্ষায় এই কাজ করছেন আফগানিস্তানের নিরখে জেলার কৃষকরা। ময়দান ওয়ারদাক প্রদেশের এই জেলা সুপরিচিত আপেল, এপ্রিকট ও চেরি উৎপাদনের জন্য। এবার বিপর্যয় ডেকে নিয়ে এসেছে অসময়ের তুষারপাত। আমার 53 বছর বয়সে এই সময়ে কখনোই এমন তুষারপাত দেখিনি। মাত্রই আপেল ও অ্যাপ্রিকট গাছে মুকুল আসা শুরু হয়েছে। ঠান্ডা আমাদের সব শেষ করে দিল। আপেল চাষই আমার পরিবারের আয়ের একমাত্র উৎস। সাধারণত নভেম্বর থেকে মার্চের মধ্যে তুষারপাত হয় আফগানিস্তানে। তবে এবার অপ্রত্যাশিতভাবে হানা দিয়েছে এপ্রিলের শেষের দিকে। 2 দিনে নষ্ট হয়ে গেছে শত শত আপেল, এপ্রিকট, নাশপাতি ও চেরি গাছ। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে বাগানীরা। আমরা অনেক পরিশ্রম করেছিলাম, এই ফুলগুলোই ছিল আমাদের একমাত্র ভরসা, কিন্তু তুষারপাত সব শেষ করে দিল। সরকারের কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব তুষারপাতে ক্ষতির নিরূপণ করুন। আমাদের আয়ের বিকল্প কোনো উৎস নেই, আমাদের সাহায্য করুন। তীব্র তুষারপাতে শুধু ফল গাছের ক্ষতি নয়, ধসে গেছে বাড়ির প্রাচীর, ঘরের দেয়ালও। বিষয়টি ভাবিয়ে তুলেছে স্থানীয় প্রশাসনকে। আমাদের লোকেরা বেশিরভাগই নদী তীরে বসবাস করেন, তাই আন্তর্জাতিক পূর্বাভাস ও অভ্যন্তরীণ প্রশাসন সম্পর্কে সচেতন কম। ফলে শুধু প্রাণহানির সঙ্গে বাগান ও কৃষি জমির ক্ষয়ক্ষতি বেড়েছে। কৃষকরা বলছেন, অসমের তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের প্রায় 2000 পরিবার। মামুন উর রশিদ, চ্যানেল 24। ফুলসহ কেটে ফেলা হচ্ছে ডালপালা। রাগ বা ক্ষোভে নয়, তুষারপাত থেকে অবশিষ্ট ফসল রক্ষায় এই কাজ করছেন আফগানিস্তানের নিরখে জেলার কৃষকরা। ময়দান ওয়ারদাক প্রদেশের এই জেলা সুপরিচিত আপেল, এপ্রিকট ও চেরি উৎপাদনের জন্য। এবার বিপর্যয় ডেকে নিয়ে এসেছে অসময়ের তুষারপাত। আমার 53 বছর বয়সে এই সময়ে কখনোই এমন তুষারপাত দেখিনি। মাত্রই আপেল ও অ্যাপ্রিকট গাছে মুকুল আসা শুরু হয়েছে। ঠান্ডা আমাদের সব শেষ করে দিল। আপেল চাষই আমার পরিবারের আয়ের একমাত্র উৎস। এনজিওর চাকরি ছেড়ে মাশরুমের চাষ শুরু করেন অতিউর রহমান মিলন। শুরুর গল্পটা ছিল চ্যালেঞ্জের, কিন্তু 4 বছরের ব্যবধানে পাল্টাতে শুরু করে ভাগ্যের চাকা। 2500 স্কয়ার ফিটের জায়গায় এখন 3টি শেড। বাজারজাত করছেন মাশরুমের আচার, স্যুপ পাউডার, টুথ পাউডার সহ নানান পণ্য। 4 লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা আসছে অন্তত 90,000 টাকা। প্রচুর জায়গা জমির দরকার হয় না, মাত্র আমার ঘরটা 1000 স্কয়ার ফিটের ভিতরেই দৈনিক 100 কেজি মাশরুমের সংগ্রহ করার উপযুক্ত এই ঘরটা। তো এটা একটা আমার বেশি জায়গা লাগতেছে না, এবং এটা কাঁচামালও খুব সহজলভ্য। প্রযুক্তির সহযোগিতায় বছর জুড়ে চাষাবাদ হয় মাশরুমের। কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের কুড়া ও খড় দিয়ে চাষাবাদও সহজ। মাত্র 5000 টাকা বিনিয়োগে শুরু করা যায় চাষাবাদ। লাভও মেলে 60% পর্যন্ত। তাই আগ্রহ বাড়ছে তরুণদের। 12 জনে কাজ করতেছি, মোটামুটি ভালোই। সহজজাতভাবে সেল করা যায়, তাহলে তার এই মাশরুম পল্লীটা আরো দ্রুত অনেক আগায় যেতে পারবে। পুষ্টিগুণের পাশাপাশি রয়েছে বাণিজ্যিক চাহিদা, রপ্তানি হতে পারে দেশের বাইরেও। নানামুখী চ্যালেঞ্জে কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনার পুরোটা। টোটাল প্যাকেজ অফ টেকনোলজি, যে এটা কিভাবে চাষাবাদ করব, কত ইজিলি কাজটা করা যায়, সেরকম একটা কৃষক বান্ধব প্রযুক্তি আমাদের উদ্ভাবন করা। যদি কেউ আরো নতুন করে কেউ মাশরুম চাষ করতে চায়, আমাদের চেম্বার অফ কমার্স পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। যদিও চাষিদের প্রশিক্ষণ সহ সরকারি নানা উদ্যোগের কথা তুলে ধরেন এই কর্মকর্তা। আমাদের বেশ কিছু কার্যক্রম আমরা পটুয়াখালীতে গ্রহণ করেছি। ওই প্রকল্পের আওতায় আমরা 30 জন কৃষক কৃষানীকে কিন্তু আমরা প্রশিক্ষিত করেছি।
জেলায় আগের চেয়ে বাড়ছে মাশরুম চাষ, যেখান থেকে পাওয়া যাচ্ছে প্রতি মাসে অন্তত 15 টন মাশরুম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এনজিওর চাকরি ছেড়ে মাশরুমের চাষ শুরু করেন অতিউর রহমান মিলন। শুরুর গল্পটা ছিল চ্যালেঞ্জের, কিন্তু 4 বছরের ব্যবধানে পাল্টাতে শুরু করে ভাগ্যের চাকা। 2500 স্কয়ার ফিটের জায়গায় এখন 3টি শেড। বাজারজাত করছেন মাশরুমের আচার, স্যুপ পাউডার, টুথ পাউডার সহ নানান পণ্য। 4 লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা আসছে অন্তত 90,000 টাকা। প্রচুর জায়গা জমির দরকার হয় না, মাত্র আমার ঘরটা 1000 স্কয়ার ফিটের ভিতরেই দৈনিক 100 কেজি মাশরুমের সংগ্রহ করার উপযুক্ত এই ঘরটা। তো এটা একটা আমার বেশি জায়গা লাগতেছে না, এবং এটার কাঁচামালও খুব সহজলভ্য। প্রযুক্তির সহযোগিতায় বছর জুড়ে চাষাবাদ হয় মাশরুমের। কাঠের গুঁড়া, গমের ভুসি, একবার স্বাগত জানাচ্ছি। আপনারা চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 বাজেট স্পেশাল দেখছেন। মন্তাহা স্টিল প্রেজেন্টস এই আয়োজনে আমরা 2024-25 অর্থ বছরের আগামীকাল যে বাজেটটা পেশ করবেন মাননীয় অর্থমন্ত্রী, সেটা নানা দিক নিয়ে আলোচনা করছি। দুজন অতিথি আছেন, ডক্টর মঞ্জুর হোসেন, তিনি এই মুহূর্তে যোগ দিয়েছেন আমাদের সাথে, BIDS এর গবেষণা পরিচালক, এবং আছেন ডক্টর শামসুল আলম, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী। আবারও দুজনকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মঞ্জুর হোসেন, আপনার কাছে এই পর্যায়ে একটু আসতে চাই। আমাদের যে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস, এটা তো দীর্ঘদিন ধরে মোটামুটি একটা জায়গায় একরকমভাবে চলে এসেছে। এইটাকে মোকাবেলা করবেন অর্থমন্ত্রী তার প্রথম বাজেট দিয়ে। তার সামনে আসলে সুযোগগুলো কী কী এবং চ্যালেঞ্জগুলো কী কী বলে মনে হয়? দীর্ঘদিন বলতে আসলে করোনা পরবর্তী সময় থেকেই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশনের জন্য কিছু সমস্যা ফেস করছি আমরা, না শুধু, অনেকেই ফেস করছে, অনেক দেশই ফেস করছে। এখন আমাদের স্টেবিলাইজেশনের যে অস্থিতিশীলতা সমস্যাটা একটু লিঙ্গার করছে, আর একটু বেশি হচ্ছে, এবং সেদিক থেকে সমস্যাগুলো যেগুলো আমরা সবাই জানি, একটা হচ্ছে আমাদের উচ্চ মূল্যস্ফীতি, এটা কন্টিনিউ করছে গত 1 বছরের উপরে 9%, 10%-এর উপরে। তারপরে রিজার্ভটা নিচের দিকে কমছে নিয়মিতই, যেটা একটা চিন্তার বিষয়। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা যদিও বা পজিটিভ, কিন্তু আমার মনে ফিনান্সিয়াল অ্যাকাউন্টের ব্যালেন্সটা খুবই ডেফিসিটের দিকে আছে, যেটা খুব চিন্তার বিষয়। আর এখন প্রশ্ন হলো যে আসলে বাজেট দিয়ে কতটুকু কি করা সম্ভব। আসলে আমাদের প্রত্যাশাটা বাজেটকে নিয়ে অনেক বেশি হয়, কিন্তু বাজেটের কতটুকু করার সুযোগ আছে সেটা একটা বিষয়। আমি মনে করি যে বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, তাতে করে ফিসকাল কনসলিডেশনটাই হবে এই বাজেটের একটা মুখ্য উদ্দেশ্য। সেটা হলো যে আমাদের ব্যয় বাড়িয়ে আয়, ব্যয় কমিয়ে আয় বাড়িয়ে একটা এমন একটা জায়গায় থাকা যাতে আমাদের সামষ্টিক অর্থনীতির একটা স্থিতিশীলতা অর্জন করা যায়, এবং সেই ক্ষেত্রে হয়তো গ্রোথকে কিছুটা হলেও হয়তো স্যাক্রিফাইস করতে হবে। খুব বেশি অ্যাম্বিশাস হওয়ার সুযোগ নাই এই মুহূর্তে, যেহেতু সেটা হয়নি। আমরা যতটুকু যা তথ্য পেয়েছি মোটামুটি একটা সংযমী বাজেটই হচ্ছে। আমার যেটা প্রশ্ন, যে প্রথম বাজেটে অর্থমন্ত্রী এমন একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছেন, তাকে আসলে ইচ্ছা থাকলেও হয়তো অনেক কিছু তিনি করতে পারতেন না। তারপরেও আপনারা যারা গবেষক, সংকটের মধ্যেও সম্ভাবনা খুঁজেন, সেই সম্ভাবনার জায়গাগুলো কি আছে তার জন্য? না, একটা তো হচ্ছে যে আমি মনে করি যে এই বাজেটটা আসলে, যেহেতু আমরা করোনা পরবর্তী আসলে সময় পার করছি, কাইন্ড অফ ক্রান্তিকালী বলতে হবে। এবং আপনি যদি দেখেন আন্তর্জাতিক অনেক গবেষণা বলেন, অনেকেই বলেন, এই করোনার প্রভাবটা কিন্তু একটা লং টার্ম প্রভাব পড়বে। এটা অনেক আগে থেকে বলা হচ্ছিল। কোনো দেশ হয়তো খুব সহজে বের হয়ে আসতে পারবে, কারো হয়তো লম্বা সময় লাগবে। তো আমরা বিভিন্নভাবে হয়তো সমস্যাগুলো মোকাবিলা করছি বিভিন্ন কারণে। সেগুলোর পিছনে হয়তো শুধুমাত্র যে করোনা পরবর্তী বা শুধুমাত্র যে অর্থনৈতিক দুর্বলতা তা না, এখানে হয়তো ম্যাক্রোইকোনমিক ম্যানেজমেন্টের দক্ষতারও একটা বিষয় হয়তো জড়িত। সব মিলিয়ে অবস্থা আছে। সেদিক থেকে অর্থমন্ত্রীর কাজ তো হচ্ছে, উনি দেখবেন ওনার আয় কত, ব্যয় কত, কীভাবে করবেন। চ্যালেঞ্জটা তো পুরো অর্থনীতির জন্যই। সেক্ষেত্রে এইটুকু সামর্থ্যের মধ্যে বা এই সময়ে যে সমস্যাটা আছে আমাদের, সেটাকে যদি মোকাবিলা করতে হয়, যে আপনি যেটা বলে ফিসকাল কনসলিডেশনটা করাটা, সেটা হয়তো ওনার জন্য চ্যালেঞ্জ, কিন্তু সেটা হয়তো ইতিমধ্যে কিছুটা করা হয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি সম্ভাবনাটা দেখি ওখানে, যে যাতে করে আমরা কোনো অ্যাম্বিশাস কিছু না করে অর্থনীতিকে আরও ভঙ্গুরতার দিকে যদি না নিয়ে যাই, সেটাই আমি মনে করি সম্ভাবনা সবচেয়ে বড় কাজ হবে। একই প্রশ্ন নিয়ে ডক্টর শামসুল আলম আপনার কাছে আসবো। বাজেট তো দিন শেষে একটা রাজনৈতিক দলিলই আসলে বলা যায়, এবং বাজেট বক্তৃতা, সেখানে বেশিরভাগ সময় আমরা দেখি যে রাজনৈতিক ভিশনটা বাস্তবায়নের কথাবার্তাই বলা হয়। তো এই ভিশন তো একটা আমরা সময়ে সময়ে সেট করি, 5 বছর অন্তর বা 1 বছরের জন্য। সেই ভিশনটা এবার কতটুকু সাধারণ মানুষের মতো করে বাস্তবায়নের সুযোগ রয়েছে বাজেটে?
হ্যাঁ, ভিশনটা তো আসলে আমাদের আমরা পথচিহ্ন এঁকে রেখেছি। সেটা হলো 2031 আমরা কোথায় যাব, 2041 কোথায় যাব, আমাদের কিন্তু পথচিহ্ন দেয়া আছে। সেগুলোর জন্যই তো আমাদের ভিশন 2021 করেছিলাম, ভিশন 2041 করেছি। সেখানে 2031 মধ্যে বলা হয়েছে উচ্চ মধ্যমার দেশ হব। তা আমাদের সেটা চিহ্নিত করা আছে এবং সেইভাবে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা শেষ বছর, শেষ বাজেট, সেখানে প্রবৃদ্ধির হার তো আমাদের কথা ছিল 9% নেব, তো তার থেকে এখন আমাদের নামিয়ে আনতে হলো 6.75%। তো এখানে যথেষ্ট আমি বলবো ছাড় দেওয়া হলো বা ছাড় দিতে হলো। এটা একটা মূল কারণ। ডক্টর মঞ্জু যেটা বলেছেন যে আমাদের ব্যয় এখন সংযত করতে হবে মূল্যস্ফীতি কমাতে হলে, আমার মনে হয় ব্যয় সংকোচনে আর বোধহয় পিছনে যাওয়ার আর সুযোগ আমি দেখছি না। তার কারণ আমাকে প্রবৃদ্ধি, অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা প্রবৃদ্ধিকেও একদম অস্বীকার করতে পারবো না একেবারেই, হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারবো না, কিন্তু প্রবৃদ্ধি জিরো হওয়ার কোনো উপায় নেই আমাদের। কারণ এত বড় বেকারত্ব এই দেশে, কত যুবক শ্রেণী চাকরির জন্য অপেক্ষমান, তো সেখানে 6% খুবই কম। তবে এটাও এক ধরনের 6, 6.5 বা 7% নেওয়ার লক্ষ্যটা কিন্তু রাখতে হবে। কাজেই আমরা ব্যয় সংকোচন করে একদম গলা বন্ধ করে বা থ্রোটটা মানে করে বলবো, সেই সুযোগও নাই আমাদের সামনে। না, আমরা যে 31 সাল নাগাদ একটা জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু আমরা যদি মাথাপিছু আয়ের বিচার করি, সেটা টাকার ডিভ্যালুয়েশন হোক বা আমাদের প্রবৃদ্ধি তুলনামূলক কম হওয়া হোক, 2700 মধ্যে কিন্তু আটকে আছে গেল 3 বছর ধরেই। তো সেখান থেকে আমি কিভাবে এত বড় উল্লম্ফন পরের সময়গুলো করতে পারবো? সংকটে পড়েছি এবং এটা ঠিক। আমরা এখন যে মধ্য আয়ের ফাঁদ বলে, যেটাকে মিডল ইনকাম ট্র্যাপ অর্থনীতিরা বলেন, যে একবার একটা দেশ নিম্ন আয়ের থেকে নিম্ন মধ্যমায় আসলে এবং নিম্ন মধ্যমাতে উচ্চ মধ্যমায় যেতে অনেক দেশ, মালয়েশিয়ারই 27 বছর লেগেছিল, এটা মঞ্জুস আরও জানবেন হয়তো স্পেসিফিক। অনেক দেশের কিন্তু এরকম 25 বছর 30 বছর ধরে অপেক্ষা করতে উচ্চ মধ্যমায়। আমরা স্থির করেছিলাম আমরা 15তে নিম্ন মধ্যমায়ের দেশ হলাম, 15 বছরে চেয়েছিলাম, 16 বছরে চেয়েছিলাম যে আমরা মধ্যমায় হব। সেই লক্ষ্যে তো দেশ আর এগোতে পারলো না, আর কোভিড আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এখন এটা আমাদের, আমি মনে করি এটা বোধহয় হাতছাড়া হয়ে যায় কি না, কারণ এই প্রবৃদ্ধি দিয়ে 7%, 7.5% এবার স্থির করা হলো, যেখানে 9% দরকার ছিল আমার 30-31 মধ্যে আমার 5,400 মাথা পিছু US ডলার করা। তো সেটা এখনো খুব সংকটে আছি আমরা, এখন নিশ্চিত বলা যাবে না আসলে আমাদের কত সময় লাগবে। আমি কারণ এখন আমরা মূল্যস্ফীতি নিয়ে খুব অ্যাবজর্বড হয়ে আছি। মানে ডক্টর মঞ্জুর হোসেনের কাছে আবারও একটু যাব, এবার একটু সরাসরি বাজেটের বিষয়ে একটা প্রশ্ন করতে চাই। যেটা শোনা যাচ্ছে বা হয়তো এটা হবেও, আমরা দেখতে পাবো যে এবারও কালো টাকা সাদা করার একটা সুযোগ রাখা হচ্ছে। আগে জমি বা ফ্ল্যাটের ক্ষেত্রে ছিল, এবার নগদ টাকাও যে কেউ সাদা করতে পারবে 15% কর দিয়ে, কোনো প্রশ্ন তোলা ছাড়াই। কিভাবে দেখেন এটা? আচ্ছা, নৈতিকতার প্রশ্নে এটা তো সমর্থনযোগ্য না, সেটা প্রথম কথা। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা অস্বীকার করার বিষয় না যে দেশে আসলে কালো টাকা কিনা এটা অপ্রদর্শিত আয় বলা যায়। হ্যাঁ, যারা সেই ক্ষেত্রে ওই প্রশ্নটাও আসে যে অপ্রদর্শিত আয় থাকে কীভাবে, সেখানে এনবিআর এর দুর্বলতাটাও রিফ্লেক্টেড হয়। কিন্তু সব কিছু মিলে বাস্তবতার প্রেক্ষিতে বলতে হবে যে অপ্রদর্শিত আয় রয়ে গেছে এবং ট্যাক্স নেটের বাইরে অনেক লোক রয়ে গেছে, সুতরাং তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। যেহেতু বর্তমানে আমরা বিভিন্নভাবে সংকটের মধ্যে আছি, সেক্ষেত্রে আমাদের ফিসকাল রেভিনিউর ক্ষেত্রে বলেন, ব্যয়ের ক্ষেত্রে সংকোচনের দিকে যাচ্ছি, মুদ্রা সংকোচনের নীতি ফলো করা হয়েছে, সেদিক থেকে এই মুহূর্তে এই সুযোগটা আমি এই বছরের জন্য খুব বেশি পজিটিভলি দেখব মনে করি। আগেও তো আমরা বিপদে পড়লে মানুষ যে কোনো ধরনের অ্যাকশন নিতে আমার ইতিহাস কিন্তু খুব ভালো ছবি দেখায় না। আগেও সুযোগ দিয়েছি কিন্তু খুব বেশি সাড়া পাওয়া যায় না। আমি একটু যোগ করি ওনার সঙ্গে, উনি ঠিকই বলেছেন এবং কথাটা সেই নৈতিকভাবে এটাকে সমর্থন করা যায় না। আসলে যারা নিয়মিত ট্যাক্স দেন তাদের প্রতি এটা অবিচার করা হয়। তারপরও এটা বলেও আমরা দেখেছি কোনো সরকারই কিন্তু এটা কিন্তু পরিহার করলেন না। এমনকি তত্ত্বাবধায়ক সরকার 2007-08 যে সরকার ছিল, অনেকটা টেকনোক্র্যাট সরকার ছিল, এবং সেই সময় সেই উপদেষ্টা মহোদয় কিন্তু এই কালো টাকার ব্যবস্থাটা রাখলেন। সেই থেকে এখন পর্যন্ত প্রত্যেক বাজেটে এটা রাখা হয়, যদিও সারাটা খুব পাওয়া যায় না। তবে এখন বিশেষ পরিস্থিতিতে এটা
নৈতিকতা থেকে প্রশ্ন সাপেক্ষ হলেও এই বছর টাকার যে টানাটানি, আমার যে সংকট রিজার্ভের, সেসব বিবেচনায় আমার তো অর্থের প্রয়োজন আছে, হয়তো সুযোগ দিয়ে দেখা গেল, তবে এটা চলমান থাকার দীর্ঘদিন উচিত না। মানে এটা একসময় আমাদের ধরতে হবে কারা অপ্রদেশ্য টাকা, এইটা তাদের একটা ব্যর্থতার পরিচয়, কিন্তু এই অপ্রদেশ্য টাকার থাকা সেটা থাকবে কেন? এই জন্য আমি মনে করি যে এটা মানে সাকসেসফুল না হওয়ার একটা কারণ হচ্ছে শুধুমাত্র আমি তাদেরকে অপ্রদর্শিত আয় বা কালো টাকাকে সাদা করার সুযোগ দিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম একটা তাদের বিরুদ্ধে আইনগত বা অন্য ড্রাইভও মানে চলমান থাকা দরকার, তাহলে কিন্তু অনেকে চলে আসবে এই মানে সুযোগ নেওয়ার জন্য। এখন আমরা শুধু যদি ভলান্টারিলি বলি যে আপনি আসেন, আসেন, না আসলে নাই, তাহলে অনেকে আসবে না। এই জিনিসটা তখনই সাকসেসফুল হয় যখন তাদের বিরুদ্ধে আপনি চলমান একটা ব্যবস্থা চলতে থাকে, আইনগত হোক অন্যান্য বিভিন্ন ব্যবস্থা থাকতে হয় সেদিক থেকে। না সেটা নিলে তো আরো আসবে না হয়তো, যদি আপনি না তাহলে সে যাবে কোথায়? তখন তো সে ভয়ে আসতে হবে। এটা তো তাকে সুযোগ দেওয়া হবে যে তুমি এটা করলে বেঁচে যাবে, নাহলে তোমার জেলে যেতে হবে, জরিমানা দিতে হবে। যারা ব্যবসায়ী বলে থাকেন যে যারা সৎ ব্যবসায়ী, আসলে আলোচনাটা ওইটা না, এটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমাদের কর ব্যবস্থাপনার দুর্বলতারই এটা একটা অংশ, কারণ এবং ওভারঅল একটা সামগ্রিক গভর্নেন্সের বা সুশাসনের জায়গাটা থেকে দুর্বলতা, সেই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে এই সমস্যাগুলো থাকে না। আমার মনে হয় আমাদের এই বর্তমান সময় স্যার যেটা বলছিলেন একটু আগে, যে আমরা যে মিডল ইনকামের যে টার্গেটটা ঠিক এখনো ট্র্যাপে আসিনি, কারণ আমরা মিডল ইনকাম লেভেলেই তো আসিনি এখন। আমি মনে করি আমরা যে টার্গেটটা ঠিক করেছি সেটা অর্জন করার জন্য অনেক ধরনের ফেভারেবল পলিসি ফ্রেমওয়ার্ক সরকার নিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে টেকনোলজি ড্রিভেন পলিসি ফ্রেমওয়ার্ক, যেটা ডিজিটালাইজেশন এবং অন্যান্য বিষয় সেই, এবং যেহেতু এখন ডেমোক্রেটিক ডিভিডেন্ড আছে সেই সুযোগটাই কাজে লাগাইতে হবে। এবং আমি জানি না এই বাজেটে আবার করের ফাঁদে ফেলে ওই সুযোগটাকে স্কুইজ করা হয় কিনা কোনো ক্ষেত্রে, যেটা আইসিটি সেক্টর বা অন্যান্য জায়গায় যেখানে লোকজনকে আরও বেশি ইনভলভ করা যায়। দ্বিতীয় হচ্ছে যে আমরা 6% 6.5% গ্রোথের টার্গেট ধরছি, স্টিল আপনি যদি বিনিয়োগের যদি কোয়ালিটি যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু 32% ইনভেস্টমেন্ট দিয়েও কিন্তু 8% জিডিপি অর্জন করা সম্ভব, যেটা আমরা আয়কর দিয়ে বলি। বা যদি আমার 4 হয়, যদি অ্যাটলিস্ট 4 আনতে, খুব এফিশিয়েন্ট ক্যাপিটাল যদি হয়, যদি উন্নত করা যায় তাহলে কিন্তু অল্প বিনিয়োগেও কিন্তু আমরা অনেক বেশি রিটার্ন পেতে পারি। এই জায়গাগুলোতে কী ধরনের পদক্ষেপ থাকবে, যেটা আপনি বলছিলেন যে বাজেটটা শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব না, এখানে ডেভেলপমেন্ট ভিশনটা থাকবে, কোন কোন সেক্টরকে বাড়ানো হবে সেটা দেখতে হবে। শুধুমাত্র আমি আয় বাড়ানোর জন্য জোরাজুরি করে আমি ট্যাক্স বসালাম বিভিন্ন জায়গায়, আলটিমেটলি ফল ভালো নাও হতে পারে, তাতে করে তো ব্যবসা বাণিজ্যের অপরচুনিটিটা কমে যেতে পারে, অনেকে বিনিয়োগে অনাগ্রহী হয়ে পড়তে পারে। তো এই সব বিবেচনা করেই মানে ফিসকাল কনসলিডেশন বলতে এটাই বোঝানো যে আমি শুধু কমালাম, আসলে আমি স্কোপগুলো রেখে দিতে হবে, আমার ভিশনটা ঠিক রাখতে হবে, আমার রিফর্মসগুলোকে আমি স্টার্ট করতে পারি। আমি মনে করি যে এই বাজেটটা আসলে আমাদের সংস্কারের একটা রূপরেখা থাকা উচিত আগামী 5 বছরের জন্য। আমরা যেসব কাজ করতে পারিনি বা করব ভাবছি, সেই জিনিসগুলো যদি অ্যাটলিস্ট থাকে তাহলে সে অনুযায়ী আসলে, যেমন আগামী 2026-এ আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েট করব, আমাদের অনেক ধরনের মানে ট্রানজিশনের মধ্যে যেতে হবে, অনেক কিছু আছে, তো সেটারও কিছুটা রিফ্লেকশন এই বাজেটেও থাকবে। আমি আরো একটা ছোট্ট বিরতি নিয়ে সংস্কারের বিষয় দুজনের কাছ থেকে আমার একটু জানবার আছে, ফিরছি। দর্শক, আরো একটা বিরতির সময় হয়েছে এই অনুষ্ঠানের সাথে থাকবেন আমাদের। আরো একবার স্বাগত জানাচ্ছি দর্শক, আপনারা মান্তাহা স্টিল প্রেজেন্টস নিউজ ভিউজ 24 বাজেট স্পেশাল দেখছেন। দুজন অতিথি আছেন, ডক্টর শামসুল আলম, সাবেক পরিকল্পনা মন্ত্রী, এবং ডক্টর মঞ্জুর হোসেন, গবেষণা পরিচালক, বিআইডিএস। আবারও স্বাগত জানাচ্ছি দুজনকে। সংস্কার থেকে আমরা বিরতিতে যাচ্ছিলাম। দীর্ঘদিন ধরেই অর্থনীতিবিদরা বলে আসছেন যে বেশ কয়েকটা ক্ষেত্রে বড় বড় সংস্কার দরকার। ব্যাংক রয়েছে, রাজস্ব খাত রয়েছে, এবং আমাদের যে প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত পদ্ধতি রয়েছে সেখানেও একটা বদল আনা দরকার। ডক্টর শামসুল আলমের কাছে যাব, যে দীর্ঘদিন এই জায়গাটায় আপনি কাজ করেছেন, নিজের অভিজ্ঞতা থেকে আমি জানতে চাই যে এই জায়গাটায় ঘাটতিটা কোথায়, কেন আমার 5 টাকার প্রকল্প এখনো 15 টাকায় ব্যয় করতে হয়? আসলে এই যুগটাই সংস্কারের যুগ। সারা বিশ্বব্যাপী আমি যেটা মনে করি, এই মুক্তবাজার অর্থনীতি বলতে তো দোষ নেই, সারা দুনিয়ার এখন যেভাবে যেই বলি একটা মুক্তবাজার পরিবেশে তো আমরা কাজ করছি। তো বাংলাদেশ তো নানান কারণে পিছিয়ে ছিলাম, অনেক সংস্কার আমাদের পক্ষে ছিল, কিন্তু এখন অনেকগুলো সংস্কার করা ছাড়া আসলে বিনিয়োগ বাজেট ছোট হলেও ক্ষতি নেই, যদি ঠিকমতো প্রয়োগ করি বা ব্যবহার করি বাজেটটা, তাহলেও কিন্তু আমরা পুষিয়ে উঠতে পারি। প্রথম সংস্কার যদি আমাকে বলেন, আমি বলবো এডিপি বাস্তবায়ন 100% নেওয়ার চেষ্টা করা।
অন্তত 95% উপরে যেন বাস্তবায়ন হয়। আমার যেটা বলি টাইম কস্ট ওভাররান, টাইম ওভাররান করে হয় কি কস্ট বেড়ে যায়, সময় বেশি লেগে যায়, এই জিনিসটা পরিহার করতে হবে। কারণ যে বাজেটটা আমরা দেই দেখা যায় মাত্র 82% বাস্তবায়ন হলো। তো আমার এই 18% কেন বাস্তবায়ন হবে না? এটা তো সম্পদটা, হ্যাঁ আমার বাজেট ডেফিসিট হয়তো কমিয়ে রাখে, কিন্তু আমার তো উদ্দেশ্য হলো পুরোটাই আমার প্রয়োগ করা এবং প্রবৃদ্ধির হারকে। আপনি নিজে কিছু কিছু উদ্যোগ নিয়েছিলেন, আদৌ কি সেগুলো কাজ করেছিল? নিয়েছি, চেষ্টা করেছি বাজেট এবং এই প্ল্যানের মধ্যে সমন্বয় করতে, এবং বাজেট যে টার্গেট থাকে সেটা যেন বাজেটে রিফ্লেক্ট হয় সেটা চেষ্টা করেছি। এবং আমি মন্ত্রী থাকাকালেও চেষ্টা করেছি প্রকল্পের যথার্থতা যাতে নিরূপিত হয়। যে কোনো কারণে যে প্রজেক্ট আমরা না নেই, আমরা এমন প্রজেক্ট না নেই দুদিকে রাস্তা নেই মাঝে ব্রিজ উঠলো। আমি সম্মানিত সদস্যদের বলতাম যে আপনার টিম পাঠিয়ে দেখেন আগে যে ব্রিজটা প্রস্তাব করা হলে আগে পিছনে রাস্তা আছে কিনা, রাস্তা ছাড়া করবেন না। বা খরচটা দয়া করে আইটেম বাই আইটেম দেখেন, যেন একটা বালিশের দাম 42,000 টাকা না হয়। এটা কিন্তু আমি চেষ্টা করেছি এবং প্রচুর প্রজেক্টসে কিছু রেশনালাইজ করতে পেরেছি। তার চেয়ে বড় কথা হলো প্রত্যেকটা প্রকল্প যা নেব দেখে শুনে বেছে নিব এবং সেটা বাস্তবায়ন করব সময় মতো, তাহলে অনেক খরচ কিন্তু কমে যায়, বেঁচে যায়। এ হলো প্রথম শর্ত। দ্বিতীয়ত হলো রাজস্ব নিয়েই তো অনেক কথা হচ্ছে। আমরা এবার একটু ভালো রাজস্ব 15-15.5% প্রবৃদ্ধি মে পর্যন্ত হয়েছে, গত বছর ছিল 7.5 এরকম। এটাও কিন্তু যথেষ্ট নয়। এবার তাদের টার্গেট দেওয়া হচ্ছে 21-22% সম্ভবত। এখন এটাও সম্ভব হবে, ওখানেও কিন্তু সংস্কারের প্রশ্ন আছে। আসলে আমি যেটা ব্যক্তিগত দেখেছি, আমরা অষ্টম পঞ্চবার্ষিকী লিখেছি, এটা হয়তো মঞ্জুর সাহেব জানেন, যে ওখানেও যারা কালেকশন তাদের দায়িত্ব দেন হার ঠিক করা, করের আদায়, আর যারা নীতি নির্ধারণ করে বসে তারা নীতি নির্ধারণ করুক, সামনের লক্ষ্য স্থির রাখুক, কী টার্গেট আমরা সেট করি, আমাদের ট্যাক্স পলিসি কী হবে, ভ্যাট কী হবে, এগুলো করুক। আর যারা কালেকশন এনবি তাকে কালেকশন করতে দেন, ওখানে একটা সংস্কার প্রশ্ন আছে। আমি সাথে আরেকটা যোগ করি যে রিসার্চ অ্যান্ড মনিটরিং ইভালুয়েশন আরেকটা ডিপার্টমেন্ট লাগবে। আরেকটা হলো দ্রুত প্রত্যেকটা মনিটর প্রত্যেক মাসে আমার প্রজেক্টে আমি যেটা বলবো মনিটরিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটি যেন ইয়েতে আলোচিত হয়। আমাদের একনেকে আমাদের অন্তত 4-5টা বড় বড় প্রজেক্ট, তার বাস্তবায়ন কোথায় আছি, কেন নাই, পিছিয়ে আছি, এটা কিন্তু বাস্তবায়ন করতে হবে। আমি আবারও ফিরবো আপনার কাছে, ডক্টর মঞ্জুর হোসেনের কাছে। ব্যাংক খাত নিয়ে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আমাদের যে আর্থিক ব্যবস্থা এখন দাঁড়িয়েছে, আর্থিক খাত এবং আমাদের ম্যাক্রো ইকোনমির যে স্বাস্থ্যটা, এইটার সাথে আমরা প্যারালালি কেন আগাইতে পারছি না? বা এই সংস্কারের প্রশ্নে প্রত্যেক বাজেটেই আমরা হয়তো আশা করি, কিন্তু এরকম কোনো পদক্ষেপ দেখি না। কোথায় যে বাজেটের অংশ তা না, কিন্তু এটা সরাসরি মানে সরকারের ওভারঅল ইকোনমিক প্ল্যানিং এর একটা অংশ হওয়া উচিত। ফিনান্সিয়াল সেক্টরকে বাদ দিয়ে তো আর সরকারের অর্থনৈতিক পরিকল্পনা করা সম্ভব না। এখন সেই ক্ষেত্রে যেটা দাঁড়িয়েছে আমি জানি না এটা এখানে অন্য ধরনের হয়তো কোনো রিফর্মস করে আমরা সুবিধা পাই কিনা। যেমন একটা হচ্ছে যে ব্যাংকিং, আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা যেখানে যাই সেটাই সংস্থাটা বা সেটা দুর্বল করে ফেলি। কিন্তু কথা হলো যে ব্যাংকিং সুপারভিশনটা অনেক দেশেই কিন্তু সম্পূর্ণ আলাদা একটা এজেন্সি করে, যেমন আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংকের মধ্যে আছে। এখন হওয়ার পরেও সেখানে যদি কোনো প্রভাব প্রতিপত্তি খাটিয়ে বা কিছু নির্দিষ্ট লোক যদি সেখান থেকে সুবিধা নিতে চায়, সেই জায়গাগুলো রক্ষা করার দায়িত্বে যারা আছেন তাদেরকেই দায়টা নিতে হবে। এটা আসলে বলে লাভ নেই আমাদেরকে, তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। অ্যান্ড ব্যাংকিং সেক্টরে কিছু রিফর্মসের মধ্যে একটা শুরু হয়েছে, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন করা হচ্ছে। এখন সেটাও কতটুকু মানে সুচিন্তিত হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন আছে, হয়তো ভবিষ্যতে বলবে এটা কেমন হবে। কিন্তু মার্জার করেই যে সব সমস্যার সমাধান হবে তা না। আমি যদি মানে আইনের শাসন যদি যথাযথভাবে কায়েম না করি এবং তাদেরকে যারা ভালো করবে তাদেরকে পুরস্কৃত, যারা খারাপ করবে তাদেরকে পানিশমেন্ট দেওয়া, এবং সেগুলো যদি না করা হয়, এবং সেটা বিশেষ করে বেশি প্রয়োজন ব্যাংকিং সেক্টরের উপর, এতে জনগণের আস্থা যদি ঘাটতি দেখা দেয়, ইভেন ব্যাংকিং সেক্টর যদি সঠিকভাবে কাজ না করে, মনিটারি পলিসি ঠিকমতো কাজ করবে না। কারণ মনিটারি পলিসি ট্রান্সমিশন মেকানিজমগুলোই তো ফিনান্সিয়াল সেক্টরের মাধ্যমে। এই সিস্টেমের মধ্যেও আমি যখন বাজেট ঘাটতি পূরণে অতিমাত্রায় ব্যাংক নির্ভর হয়ে পড়ি, তখন আমার বিনিয়োগের ঝুঁকি বা আমার কর্মসংস্থানের ঝুঁকি আমি সেটা খুব বেশি মনে করি না। বাংলাদেশে এখনো এবারের বাজেটও বোধহয় 5%-এর নিচেই আছে বাজেট ঘাটতি, এবং আমাদের দেশে বিনিয়োগের যেই অবস্থা তাতে বোঝে টাকার অভাবে বিনিয়োগ হয় না, এটা মনে হয় ঠিক না। যেটা হয় যে আপনি ঋণ খেলাপি কেন এত বেশি, সেটা একটা প্রশ্ন। 9% ইন্টারেস্ট রেট এত চিপ রেটে থাকার পরেও এত বেশি ঋণ খেলাপি হওয়ার কারণ কি? সেখানে রাইট অফ করা হচ্ছে, প্রভিশনিং দেওয়া হচ্ছে, অনেককে অনেক ধরনের সুবিধা দেওয়া হচ্ছে, সেই জায়গায় কিছু নতুন নতুন নিয়ম করে এইসব ধরনের বিনিয়োগকারীদেরকে
মানে সুবিধা দেওয়া হয়েছে, সেই জায়গাগুলো আবারও রিভিউ করা দরকার আমি মনে করি। এবং সেগুলো যদি করা হয় তাহলে এই যে বিদেশি বিনিয়োগ না আসার এটাও একটা কারণ, বড় কারণ হচ্ছে আমাদের ফিনান্সিয়াল সেক্টরের উপর তাদের আস্থাটা পুরোপুরি নাই। কারণ হচ্ছে এখানে কখন কি হয় কিভাবে হয় সেই জিনিসগুলো দাঁড়াচ্ছে। তবে সর্বোপরি যেটা বলবো যে আমি স্টিল এটা মনে করছি না যে সরকারের ঋণ করার ফলে ক্রাউডিং আউট ইফেক্ট হবে, এটা হওয়ার কথা না এখনও, কারণ সেরকম অবস্থা তৈরি হয়নি। কিন্তু যেটা হলো যে বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য আরও যে পরিবেশটুকু দরকার, ভালো বিনিয়োগকারীদেরকে তাদেরকে যে ধরনের সুবিধা দেওয়া দরকার সেটা দিতে হবে। আর যেহেতু মনিটারি পলিসি এখন একটা কন্ট্রাকশনের পর্যায়ে গেছে, ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে কিছু সময়ের জন্য, হয়তো আবার রিভিউ করা হবে কিছুদিন পরে, সেই জায়গাটাতে খুব মানে চুজি হওয়া উচিত ভালো বিনিয়োগকারী কারা, তারা যাতে সহজে ঋণ পেতে পারে, তারা ক্রেডিট যাতে প্রোডাক্টিভ সেক্টরে যেতে পারে। আরেকটা আমি এখানে জয়েন করার আগে স্যারের কাছ থেকে শুনছিলাম, আসলে মূল্যস্ফীতি অ্যাড্রেস করার জন্য এটাও একটা ইম্পর্টেন্ট যে উৎপাদন বাড়ানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং অন্যান্য সেক্টরে যাতে একটা কোঅর্ডিনেশন হয় সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওই কথাটা হয়তো পুরোপুরি আমি বলার সুযোগ পাইনি এই সময়। আরেকটা হচ্ছে যে আমরা একটা মূল্যস্ফীতি একটা প্রত্যাশা আমরা তৈরি করে ফেলছি বিভিন্নভাবে, সেটা হচ্ছে বলা হচ্ছে, ঘোষণায় দেওয়া হচ্ছে সরকার থেকে প্রতি মাসে এনার্জি প্রাইস বাড়ানো হবে। এই কথাটা যখন বলা হয় তখন সব সেক্টরে কেয়ারফুল হয় যে আমার সামনে তো দাম বাড়ছেই সব কিছু, আমি যদি এক্সচেঞ্জ রেটটা এমনভাবে ম্যানেজ করি, এমনভাবে নামায় রাখি যেটা মার্কেটে যেটা চলে আনঅফিসিয়াল তার সাথে অনেক ডেভিয়েট করে, তখন সবাই ধারণা করে যে এটা এখানে থাকবে না, কখন এটা বাড়তেই হবে। তো এই ধরনের গুলোর ক্ষেত্রে আরও কৌশলী হওয়া দরকার আছে যারা পলিসি মেকিংয়ে আছেন, যাতে জনগণের মধ্যে এই বার্তাটা না যায় যে সামনে দাম বাড়ছে, কিন্তু তাহলে একটা এক্সপেকটেশন ফর্ম করে এবং তার ফলেও কিন্তু মূল্যস্ফীতি বাড়ে। আমরা শেষ দিকে চলে এসেছি ডক্টর শামসুল আলম। প্রশ্নে একটু যোগ করি ডক্টর মঞ্জুরের সঙ্গে, সেটা হলো উনি বলেছেন সমস্যাগুলি ব্যাংকিং সেক্টরে, আমাদের এই এনপিএল নন পারফর্মিং লোন বলি, ব্যাংকিং ব্যবস্থা। আমার কেন জানি মনে হয়েছে, আমি সরকার থাকতেও এখনও মনে হয় বাংলাদেশ ব্যাংকে আরও কার্যকর করার জন্য, ইফেক্টিভ আরও করার জন্য কিছুটা বোধহয় ওদেরকে আরও স্বশাসিত বা কীভাবে বলা যায়, মানে আরও স্বাধীনতা, কী বলে এটাকে, মানে আরও অটোনমি দেওয়া যায়, এই বিষয়গুলো ভাবার দরকার। তাইলে হয় কি ওরা দ্রুত তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। এখনও আমার মনে হয় না আমাদের অন্তত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটুকু ভোগ করে, যেভাবে আমি দেখে আসছি ইন্ডিয়া, আমাদের এখানে এটা বোধহয় আমি জানি না রাজি হবেন, মানে একমত হবেন কিনা, আসলে বাংলাদেশ ব্যাংকের আরও স্বয়ংক্রিয়, স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন সিদ্ধান্ত বা ক্ষমতাটা অর্জন করা, সংস্কারে এটাও হচ্ছে একটা বড় লক্ষ্য। আমার একটা প্রশ্ন ছিল একেবারে শেষ দিকে চলে এসেছি, যে সবাই প্রত্যাশা করছে যে অর্থমন্ত্রী এমন কিছু উদ্যোগ নেবেন যাতে মূল্যস্ফীতি কমে আসবে, সেই উদ্যোগটা আসলে কি নেওয়ার মতো আছে তার হাতে? উনি নিচ্ছে না। আমার মনে হয় মূল্যস্ফীতিটা হয়েছে, একটা প্রত্যাশা তৈরি হয়, ওই যে আমরা বলেছি যেটা রাইটলি অর রংলি, যে মাসে মাসে অ্যাডজাস্ট করো মানে বাড়াবো, এটা এক ধরনের মূল্য প্রত্যাশা বাড়িয়ে দেয়। এবং প্রাইস এক্সপেকটেশনটা আমাদের কিন্তু বেড়ে আছে এই কারণেই, অনেকে টাকা ধরে আছে যে আরও হবে, ডিভ্যালু হবে, কাজে ডলার কিনে রেখেছে। ডলার যেখানে আছে সেটা যেন আর না বাড়ে, তাহলে ওই এক্সপেকটেশনটা কমে যায়, মানে একটা প্রকৃত মূল্যের কাছে নিয়ে ডলারটাকে আমরা ঠেকাই, বাজার উপরে নিয়ে যাই। আর যেটা হলো মূল্যস্ফীতি কমানোর, এখন আমি বলি, আগেও বলেছি, এটা শুধু কন্ট্রাকশনারি পলিসি আর ইন্টারেস্ট রেট দিয়ে কিন্তু হবে না, সর্বক্ষেত্রে ইন্ডাস্ট্রি বলি, ম্যানুফ্যাকচার বলি, কৃষিতে কিভাবে আমার উৎপাদন বাড়ানো যায়, এটি সর্বপ্রচেষ্টা নিতে হবে। এর জন্য আমাদের কর নীতিতেও দেখতে হবে যে উৎপাদন উপকরণ আমদানিতে যেন আমরা রেগুলেটরি কর বা আমরা যেগুলো আমদানি কর ধরি, এবার না হয় সেগুলো না করলাম, প্রয়োজনীয় জিনিসপত্র, উৎপাদন উপকরণ, তাতে হয় কি খরচটাও কমে আসে, উৎপাদন উজ্জিত হয়। আমাদের কিন্তু এই কন্ট্রোল করার জন্য ইম্পোর্ট, আমাদের মেশিনারিজ, আমাদের অনেক মানে শিল্প কলকারখানার জিনিস কিন্তু আনা যাচ্ছে না, তো এইটা কিন্তু ঠিক হচ্ছে না। এইটাও আমার মনে হয় একটু চিন্তা করার দরকার। আমরা আগামীকাল যখন বাজেট পেশ করবেন মাননীয় অর্থমন্ত্রী, আরও চুলচেরা বিশ্লেষণের সুযোগ পাবো আপনাদের সাথে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো মন্তব্য স্টিল প্রেজেন্টস নিউজ 24 বাজেট স্পেশাল। ভালো থাকবেন সবাই।